হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল দ্যাট ইজ জিওগ্রাফি এডুকেশন। আমি ক্লাস 8-এর মেঘ বৃষ্টি থেকে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হলো শৈলতক্ষেপ বৃষ্টিপাত। আগের ভিডিওগুলোতে আমি মেঘের প্রকারভেদ এবং বৃষ্টিপাতের প্রকারভেদগুলো পড়াতে আরম্ভ করেছিলাম। তার মধ্যে পরিচলন বৃষ্টিপাত কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে এবং তার ভিডিও দেওয়া হয়ে গেছে। যারা এখনও এই ভিডিওগুলো দেখোনি, সেই ভিডিওগুলো গিয়ে তাড়াতাড়ি দেখে নাও, আমার চ্যানেলেই আছে। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমি মেনশন করে দেবো। আজকে আমি পড়াবো শৈলতক্ষেপ বৃষ্টিপাত। তাহলে চলো শুরু করা যাক। শৈলতক্ষেপ বৃষ্টিপাত কী, এবং এরপরে যে ভিডিওটা আসবে সেটা হলো ঘূর্ণ বৃষ্টিপাতের। এই 3 প্রকারের বৃষ্টিপাত আছে, আমি আগেই বলেছিলাম যে পরিচলন বৃষ্টিপাত, শৈলতক্ষেপ বৃষ্টিপাত এবং ঘূর্ণ বৃষ্টিপাত। তো এটা হলো 2 নম্বর প্রকারভেদ শৈলতক্ষেপ বৃষ্টিপাত। এবং 3টি বৃষ্টিপাতের মধ্যে কিন্তু শৈলতক্ষেপ বৃষ্টিপাতটা মোটামুটিভাবে কঠিন, তাই এটাকে ভালোভাবে বুঝবে, তাহলেই পরীক্ষায় লিখতে পারবে। বইতে তোমাদের এই লেখাটাই আছে, এটাকেই আমি গুছিয়ে নিজের মতো করে সুন্দর করে লিখেছি নোটের আকারে। তো এইটা যদি তোমরা পড়ো তাহলে তোমাদের অনেক উপকার হবে, তার কারণ এইটা পরীক্ষাতে যদি তোমরা লেখো তাহলে এতে স্কোর বেশি উঠবে বা মার্ক তোমরা বেশি পেতে পারো। তার কারণ এটাকে গুছিয়ে সুন্দর করে নোটের আকারে লেখা আছে। তাই যদি এই নোটটা দেখে পড়তে চাও তাহলে এটা স্ক্রিনশট তুলে নিয়ে তোমরা খাতায় কপি করে পড়তে পারো। তাহলে চলো দেখা যাক শৈলতক্ষেপ বৃষ্টিপাত কী। আগে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তারপর আমি এটা তোমাদেরকে পড়ে শোনাবো। এইটা হলো কি না, সমুদ্র, যে কোনো প্রকার জলরাশি বা জলভাগ, সেটা নদীও হতে পারে। এই জলভাগ থেকে যখন অত্যাধিক সূর্যতাপে জলীয় বাষ্পযুক্ত বায়ু, উষ্ণ ও আর্দ্র বায়ু উপরে উঠে যায় এবং সেই জলীয় বাষ্পপূর্ণ বায়ুটি পাহাড়ের গায়ে, মানে যে পথে সে যাচ্ছে, মানে জলীয় বাষ্পযুক্ত বায়ুটা একটি প্রবাহ পথে প্রবাহিত হচ্ছিল, কিন্তু তার প্রবাহ পথে যদি কোনো অবজেক্ট আসে, যেমন পাহাড়, এখানে অবজেক্ট মানে পাহাড়কে বলা হয়েছে, যদি পাহাড় বা পর্বত থাকে সেক্ষেত্রে কি হবে, সেই জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা পাহাড়কে ভেদ করে কিন্তু যেতে পারবে না। অজ্ঞতা কি হবে না, সে পাহাড়ে ধাক্কা খাবে এবং পাহাড়ে ধাক্কা খেয়ে সেই জলীয় বাষ্পপূর্ণ বায়ু পাহাড়ের এই ঢাল বেয়ে আরও উপরে উঠতে থাকবে এবং আরও উপরে ওঠার পরে সে আরও জলীয় বাষ্পের সঙ্গে যুক্ত হবে এবং একসময় সে ঘনীভূত হয়ে পড়বে। শীতল এবং ভারী অবস্থায় পৌঁছে গেলে সে আর ভেসে থাকতে পারবে না, অগত্যা সে বৃষ্টিপাত রূপে কিন্তু ভূপৃষ্ঠে পতিত হবে। তো পাহাড়ের গায়ে ধাক্কা লেগে এই বায়ু উপরে উঠে গিয়ে বৃষ্টিপাত ঘটায় বলে এর নাম হলো শৈলতক্ষেপ বৃষ্টিপাত। এবার এর নাম শৈলতক্ষেপ বৃষ্টিপাত নাম কেন? এই বৃষ্টিপাতের নাম তো অন্য কিছু হতে পারত, এর নাম শৈলতক্ষেপ বৃষ্টিপাত কেন না, শৈলতক্ষেপ কথাটা ভালো করে দেখো, যে শৈল কথাটার অর্থ কিন্তু পর্বত। আমরা সবাই জানি শৈল কথার সমার্থক শব্দ কিন্তু পর্বত, অর্থাৎ শৈল কথার অর্থ পর্বত। এবং শৈলতক্ষেপ এই কথাটাকে যদি ভাগ করা যায় তাহলে হবে শৈল যুক্ত উৎক্ষেপ। এই উৎক্ষেপ কথাটির অর্থ হলো উপরে ওঠা। তাহলে শৈল মানে পর্বত এবং উৎক্ষেপ কথাটির অর্থ হলো উপরে ওঠা। যেহেতু পাহাড়ে ধাক্কা বা পর্বতে ধাক্কা খেয়ে এটি উপরে উঠে যায় মেঘ, সেই জন্যই বৃষ্টিপাতের নাম হয়েছে শৈলতক্ষেপ। এই শৈল এবং উৎক্ষেপের নামানুসারে এই বৃষ্টিপাতের নামকরণ করা হয়েছে শৈলতক্ষেপ বৃষ্টিপাত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে যদি এই প্রশ্নটা আসে যে শৈলতক্ষেপ বৃষ্টিপাতের এমন নামকরণ কেন করা হয়েছে, তাহলে কিন্তু তোমাদের এই কথাটা বলতে হবে বা এই আনসারটা লিখতে হবে। কিংবা এইটাও প্রশ্নে আসে যে শৈলতক্ষেপ কথার অর্থ কী। তোমরা যারা যারা মেঘ বৃষ্টির কোয়েশ্চেন আনসার পড়তে চাও, সেই কোয়েশ্চেন আনসারের ভিডিও আমি দেবো এই চ্যাপ্টারটা শেষ করার পর, তাই চ্যানেলটাকে ফলো করো, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিও পাবে। আর পরীক্ষায় তোমাদের মেঘ বৃষ্টির চ্যাপ্টার কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, এখান থেকে বড় ছোট উভয় প্রশ্ন আসবে। খুব ভালো করে যারা ক্লাস 8-এ আছো তারা কিন্তু মেঘ বৃষ্টি চ্যাপ্টারটা ভালো করে পড়ো। যে ঢালে দেখো, পর্বতের কিন্তু 2টো ঢাল আছে, অর্থাৎ এই শৈলতক্ষেপ বৃষ্টিপাতের ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই তাহলে 2টি ঢাল এবং ঢালের একটি দিয়ে
মেঘটি উপরে ওঠে এবং আরেকটি দিয়ে মেঘটি নিচের দিকে নেমে যায় বা নিজের প্রবাহ পথে প্রবাহিত হয়ে যায়। যখন সে হালকা হয়ে যাবে অবভিয়াসলি নিচেই চলে আসবে। মেঘটি যখন উপরে উঠে সে ভেসে থাকতে না পেরে সাথে সাথে বৃষ্টিপাত ঘটায় এবং যে ঢালটা দিয়ে সে প্রথম উপরে উঠেছিল সেই ঢালেই সে অনেকখানি পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। তাই এই ঢালকে আমরা বলি প্রতিবাদ ঢাল। এই পর্বতটাকে পেরিয়ে গিয়ে যখন সে এই দিকে চলে আসে তখন মেঘটা কিন্তু অনেক জলীয় বাষ্প হালকা হয়ে যায়, জলীয় বাষ্প আর বেশি থাকে না, বেশি বৃষ্টিপাত হওয়ার সেই মেঘ থেকে সম্ভাবনা অনেকটাই কমে যায়। সেক্ষেত্রে পর্বত পেরিয়ে এসে যখন এই ঢালে এসে উপস্থিত হয় মেঘটি, তখন সেই মেঘ থেকে কিন্তু খুবই অল্প পরিমাণে বৃষ্টিপাত হয়। তাই জন্য এই ঢালকে আমরা বলি অনুবাদ ঢাল। তাহলে শৈলক্ষেপ বৃষ্টিপাতে ক্ষেত্রে যে পর্বতে ধাক্কা খেয়ে বৃষ্টিপাতটি সংঘটিত হয় সেই পর্বতে দুটি ঢাল আছে, একটি প্রতিবাদ ঢাল আর একটি অনুবাদ ঢাল। প্রতিবাদ ঢাল কাকে বলে? প্রতিবাদ ঢালে কি হয়, পর্বতে যে ঢাল বরাবর বায়ু উপরের দিকে উঠে বৃষ্টিপাত ঘটায় সেই ঢালকে আমরা বলি প্রতিবাদ ঢাল। এবং প্রতিবাদ ঢালের বিপরীতে যে ঢালটি দিয়ে কি বায়ু নিচের দিকে নেমে চলে আসে এবং এই ঢালে খুবই কম বৃষ্টিপাত ঘটায়, কারণ এখানে সে অলরেডি অনেকটা বৃষ্টিপাত ঘটিয়ে ফেলেছে প্রতিবাদ ঢালে। তাই প্রতিবাদ ঢালের অপেক্ষা অনুবাদ ঢালে কিন্তু বৃষ্টিপাত খুবই কম হয় এবং এই ঢালটিকে আমরা বলি অনুবাদ ঢাল। এটাও পরীক্ষায় খুব আসে, প্রতিবাদ ঢাল ও অনুবাদ ঢাল কি বা কাকে বলে, এটা পরীক্ষাতে ভীষণভাবে আসে। আর নেক্সট আরেকটা কি না, এই অনুবাদ ঢালে প্রতিবাদ ঢালের অপেক্ষা আমি আগেই বললাম খুব কম বৃষ্টিপাত হয়। কেন না, প্রতিবাদ ঢালে এত পরিমাণে বৃষ্টিপাত হয় যে অনুবাদ ঢালে যখন মেঘটি গিয়ে পৌঁছয় তখন দেখা যায় যে সেই বায়ুতে আর জলীয় বাষ্পের পরিমাণ প্রায় একেবারে নেই বললেই চলে। তাই অনুবাদ ঢালে কিন্তু এত কম বৃষ্টিপাত হয়, তার জন্য এই ঢালে যে অঞ্চলগুলি উপস্থিত সেই অঞ্চলগুলিকে বলা হয় বৃষ্টির ছায় অঞ্চল। তাহলে তোমরা বুঝতে পেরেছো ছবিটা দেখে যে আমি কি বোঝালাম, যে শৈলক্ষেপ বৃষ্টিপাত কেন বলে, শৈলক্ষেপ বৃষ্টিপাতের নামকরণ এমন কেন হয়েছে, প্রতিবাদ ঢাল এবং অনুবাদ ঢাল কি, এবং বৃষ্টির ছায় অঞ্চল কি। এই চারটে প্রশ্ন বা 4-5টা যে কটা আমি প্রশ্ন বললাম, এই 5টা প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে পড়বে এবং পড়ার জন্য আগে বুঝতে হবে ব্যাপারটাকে। তাই আমি যেটা বোঝালাম সেটা ভালোভাবে বোঝো এবং নিজের ভাষায় লেখার চেষ্টা করো। বই তো পড়তেই হবে, কিন্তু নিজের ভাষায়ও, হয়তো বইয়ের ভাষা অনেক সময় মনে থাকে না পরীক্ষার হলে, সেক্ষেত্রে যদি তোমরা বুঝে পড়ো তাহলে নিজের ভাষায় অন্তত কোয়েশ্চেনের আনসারটা করে আসতে পারবে। তাই জন্য আমি বলছি যে ভালো করে বুঝে পড়াটা তোমাদের করতে হবে। এবার চলো দেখে নিই যে এখানে কি লেখা আছে, সেটা আমরা পড়ি। বলছে, সমুদ্রের দিক থেকে আসা জলীয় বাষ্পযুক্ত আর্দ্র বায়ুর প্রবাহ পথে আড়াআড়িভাবে কোনো পর্বত বা উচ্চভূমি অবস্থান করলে ওই বায়ু পর্বত বা উচ্চভূমিতে বাধা পেয়ে পর্বত বা উচ্চভূমির ঢাল বেয়ে উপরের দিকে উঠে যায়। ঊর্ধ্বগামী এই বায়ু প্রসারিত হয় ও ঠান্ডা হয়। আরও উপরে উঠলে এই বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। একে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে, যেটা আমি একটু আগেই তোমাদের বোঝালাম। এবার এর আমি 3টে বৈশিষ্ট্য লিখেছি। যদি তোমাদের এটা টিকা আকারে আসে এবং 5 নম্বর বা 3 নম্বরে আসে তাহলে তোমরা কাকে বলে আঁকা, আর 3 নম্বর যদি আসে তোমরা তাহলে কাকে বলে আর আঁকাটা অনলি দেবে, ঠিক আছে। আর যদি 5 নম্বরে আসে তাহলে কিন্তু এই পুরোটাই তোমাদের লিখতে হবে আঁকা সমেত, আর আঁকা কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে আমি পেন ইউজ করেছি, তোমরা পেন ইউজ করবে না, পুরোটাই পেন্সিলে আঁকবে। এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, যারা আমার ভিডিওগুলো দেখো তারা খুব ভালোভাবেই জানো যে আমি কেন বলি এটা। যারা জানো না তারা আগের ভিডিওগুলো দেখো, দেখলে বুঝতে পারবে। তো বৈশিষ্ট্যগুলো কি কি না, 1 নম্বর বলছে পর্বতে যে ঢাল বরাবর বায়ু উপরের দিকে ওঠে ও বৃষ্টিপাত ঘটায় তাকে প্রতিবাদ ঢাল বলে। এই যে এই ঢালকে প্রতিবাদ ঢাল বলে, যেটা বললাম। প্রতিবাদ ঢালের বিপরীতে যে ঢাল বরাবর বায়ু নিচের দিকে নেমে আসে তাকে অনুবাদ ঢাল বলে। এটিকে অনুবাদ ঢাল বললাম। অনুবাদ ঢালটা কি
নেক্সট কি বলছে, প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর যখন অনুবাদ ঢালে পৌঁছয় তখন সেই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট কমে যায়, তাই অনুবাদ ঢালে বৃষ্টি খুবই কম হওয়ায় একে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে। এই যে এই অঞ্চলটা হলো বৃষ্টিচ্ছায় অঞ্চল। আমি আগেই বললাম যে প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায় এবং অনুবাদ ঢালে যখন সেই বায়ু আবার যায় তার মধ্যে আর জলীয় বাষ্প পরিমাণ একেবারেই থাকে না, তাই সেখানে বৃষ্টিপাত খুবই কম হয়, তাই এই অঞ্চলকে আমরা বলি বৃষ্টিচ্ছায় অঞ্চল। আর নেক্সট কি না 4 নম্বর, শৈল কথার অর্থ পর্বত এবং উৎক্ষেপ কথার অর্থ উপরে ওঠা। পর্বতে বাধা পেয়ে বায়ু উৎক্ষিপ্ত হয়ে বৃষ্টিপাত হওয়ায় এর নাম শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বা এর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত নামকরণ করা হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কি। এর একটি খুব ভালো উদাহরণ আছে যে পশ্চিমঘাট পর্বতমালা এবং পূর্বঘাট পর্বতমালার ক্ষেত্রে কিন্তু এরকম শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটে। এটা বইতে খুবই ভালো লেখা আছে, তোমরা শুধু যে নোট পড়বে এমন নয়, বইটাও ফলো করবে। বইতে যদি তোমরা আরও ভালো করে পড়ো ইন ডিটেলস আরও ভালো বুঝতে পারবে। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের একটি সবথেকে বড় উদাহরণ হলো দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগরীয় যে শাখা তা পশ্চিমঘাট পর্বতে বাধাপ্রাপ্ত হয়। এই বায়ুটা যখন পশ্চিমঘাট পর্বতের দিকে যায় তখন পশ্চিমঘাট পর্বত প্রবাহ পথে পড়ে, যার জন্য পশ্চিমঘাট পর্বতে বাধাপ্রাপ্ত হয় এবং পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে সে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় এবং তার পূর্ব ঢালে গিয়ে যখন আবার উপস্থিত হয়, অর্থাৎ পূর্ব ঢালের অংশটিকে বলা হয় দাক্ষিণাত্য মালভূমি, সেই মালভূমিতে গিয়ে যখন উপস্থিত হয় সেখানে খুবই কম বৃষ্টিপাত ঘটায়। তাহলে এই পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালটা হলো প্রতিবাদ ঢাল এবং পূর্ব ঢালটা যেখানে দাক্ষিণাত্য মালভূমি অবস্থান করছে সেটা হলো অনুবাদ ঢাল। তাই জন্য এই দাক্ষিণাত্য মালভূমিটা কিন্তু বৃষ্টিচ্ছায় অঞ্চলে পরিণত হয়েছে। একইভাবে মেঘালয় রাজ্যে চেরাপুঞ্জি এবং শিলংয়ের মধ্যে দূরত্ব খুবই কম, 56 কিলোমিটার। তো দেখা যায় যে চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অনেক বেশি হয়, কিন্তু শিলংয়ে গিয়ে ওই একই বায়ু অত্যন্ত কম বৃষ্টিপাত ঘটায়। চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের পরিমাণ হয় 11,777 মিলিমিটার এবং যখন সেটা শিলংয়ে গিয়ে উপস্থিত হয় তখন 2000 সামথিং কিছু মিলিমিটার হবে। তো খুবই কম, অর্থাৎ চেরাপুঞ্জি এবং শিলংয়ের দূরত্ব একই রাজ্যের মধ্যে, দুটোরই কম হওয়ার সত্ত্বেও এদের দূরত্ব অত্যন্ত কম হওয়ার সত্ত্বেও এই শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের জন্যই এই বৃষ্টিচ্ছায় অঞ্চল অর্থাৎ প্রতিবাদ ঢাল অনুবাদ ঢাল এই কনসেপ্টটা থাকার জন্যই কিন্তু কি হয় না প্রতিবাদ ঢাল অর্থাৎ চেরাপুঞ্জিতে অনেক বেশি বৃষ্টিপাত হয় এবং অনুবাদ ঢাল অর্থাৎ শিলংয়ে গিয়ে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কমে যায়। তাহলে এই দুটো হলো উদাহরণ, এই দুটো উদাহরণ তোমরা অ্যাড করতে পারো। অনেক সময় এগুলো থেকে প্রশ্ন আসে যে ব্যাখ্যা করো যে চেরাপুঞ্জিতে বেশি বৃষ্টি হয়, শিলংয়ে কেন কম বৃষ্টি হয়, কিংবা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বেশি বৃষ্টি হয়, পূর্ব ঢালে কেন কম বৃষ্টিপাত হয়, এগুলো অনেক সময় ব্যাখ্যা করতে দেয়। তো তোমাদের এটা বুঝে পড়তে হবে, তাহলেই তোমরা আনসারগুলো করতে পারবে এবং এটাকে তোমরা উদাহরণ হিসাবেও কিন্তু লিখতে পারো। যদি তোমরা চাও এই নোটের শেষে কিন্তু এটা অ্যাড করতে পারো, কিন্তু এটা দিলে অনেকটা বড় হয়ে যাবে। তোমরা 5 নম্বরে যদি অ্যাটেন্ড করো সেক্ষেত্রে আনসারটা অনেক বেশি বড় হয়ে যাবে বলে আমি এখানে অ্যাড করিনি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই অ্যাড করেছি। এটা না অ্যাড করলেও তোমাদের হতো, তাই জন্য আমি এটা অ্যাড করিনি, তোমরা চাইলে অ্যাড করতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, প্রচুর শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে ভুলো না, অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাও, কিন্তু এটা করো না। যারা ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।